নমস্কার। আজকের বিষয় হচ্ছে আমি হেরে গেছি, কিন্তু হেরে যাওয়ার আগে আমরা কিছুতেই বুঝতে পারি না যে আমি হেরে গেছি অথবা হেরে যাব, এবং ফেলও করতে পারি। জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিদিনই কেউ না কেউ কখনো কখনো কোথাও না কোথাও বিভিন্ন ক্ষেত্রে এই হেরে যাওয়ার পর বুঝতে পারে যে আমি হেরে গেছি, ফেল করে ফেলেছি, হারিয়ে ফেলেছি, শেষ হয়ে গেছে। জীবনের অনেকগুলো ঘটনা ঘটতে পারে তার সাথে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা, যে মানুষ তার নিজের কাছের মানুষকে হারিয়ে ফেলে। অনেক সময় হয় সে তার পড়াশোনার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, এবং যে ওপরে উঠছে সে কখন যে সবসময় যে ভাবছে যে আমি ওপরে উঠব, আরও একটু ওপরে উঠব, তা এই করতে করতে কখন যে সে ওপরে উঠতে গিয়ে কি হয় বুঝতে না পেরে, বা অনেক সময় অভিজ্ঞতা না থাকার জন্য, অনেক সময় নিজের ভুলের জন্য হতে পারে, অপরের কোনো ভুলের জন্য হতে পারে, যে ভয়ঙ্কর রকমভাবে তারা কিন্তু এক প্রকার অন্যের জন্য ফেল করে যায়, হেরে যায়, পড়ে যায়। এই ভয়ঙ্কর ভয়ঙ্কর বেশ কিছু ঘটনা ঘটতে থাকে। তা আমরা যদি বুঝতে পারতাম যে হেরে যাওয়ার পরে আমরা শুধু একমাত্র বুঝতে পারি, আমার যখন সর্বশেষ হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে আমরা কী কী হারিয়ে ফেলেছি, আমাদের কী কী চলে গেছে। এটা তখনই বোঝা যায় যখন যেমন খেলার ক্ষেত্রে হয় না, যে আমি ভালো ফুটবল খেলতাম, অথবা ভালো র্যাকেট খেলতাম, অথবা ভালো সাঁতার জানতাম, পাহাড়ে ওঠার ক্ষেত্রেও হতে পারে। তা বিভিন্ন ক্ষেত্রে সে ক্রিকেট, ফুটবল যাই হোক, জীবনে হেরে যাওয়ার পরেই আমরা বুঝতে পারি। কিন্তু আমরা প্রত্যেকেই চেষ্টা করি যে আমরা জিততে চাই। আমি যদি সাইকেল চালাই বা বাইক চালাই বা কোনো কিছু মার্কেট থেকে আনতে যাই, আমরা প্রত্যেকেই ভাবি যেটা মার্কেটে চলছে ধরুন 100 টাকা, সেটা আমি যদি 90 টাকায় বা 95 টাকায় যদি নিয়ে আসতে পারি, আমার 5-10 টাকা সেভ হবে। সবসময় মানুষ জয়ের জন্য, কিছু পাওয়ার জন্য, কিছু লাভের জন্য, বা অন্য লোকের থেকে কিছু ছিনিয়ে নেওয়ার জন্য এরকম বিভিন্ন রকম কেউ কেউ কৌশল বিভিন্ন রকমভাবে করে থাকে। তা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে মানুষ শিক্ষার ক্ষেত্রে, আপনি যে কোনো কাজে দেখুন, আপনি যদি গান করেন, আপনি যদি গিটার বাজান, আপনি আরও অনেক কিছু করতে পারেন, গাড়ির সার্ভিসিং করতে পারেন, সর্বক্ষেত্রে যে গাড়ির ড্রাইভার তার ক্ষেত্রেও এটা হতে পারে। হ্যাঁ, যে পথে শাকসবজি বিক্রি করছে তার ক্ষেত্রে হতে পারে। তা প্রতিটা মানুষ চায় সে জীবনে যাই করুক একটু ভালো থাকা, ভালোভাবে বেঁচে থাকা, এটাই জীবনের মূল উদ্দেশ্য। সে শুধু ভালো থাকবে না, অনেকেই তার নিজের পরিবারকে, যে অনেক মানুষ আছে আবার নিজের পরিবারকে ভালোবাসে না, কিন্তু 90% মানুষ আছে নিজের পরিবারকে ভীষণ রকমভাবে ভালোবাসে। তা সেই ক্ষেত্রে কী হয়, তারা নিজের পরিবারকে বাঁচানোর জন্য, নিজের পরিবার যাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে বলে সে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে, সবসময় জেতার দিকে একটা পথ তৈরি করে। এই যে জিততে জিততে জিতে যার একবার শেখা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে, জানা হয়ে গেছে, তার ক্ষেত্রে কিন্তু এটা হয় না। যে একটা চা ব্যবসায়ী, সে জানে যে আমি আজকে মোটামুটি 200 টাকার জিনিস কিনবো, আমার মোটামুটি 300, 350, 400 টাকা হয়ে যাবে। কারণ তা তো সামান্য জল লাগে, চা, দুধ এইসব লাগে, বিস্কুট টিস্কুট লাগে। তা সে এইভাবেই উঠছে। এবার সব লোকের ক্ষেত্রেই যে ঘটবে এমন কিছু ঘটনা তা তেমন নয়। কিছু কিছু লোকের ক্ষেত্রে তো ঘটেই প্রত্যেক দিন, যার ফলেই কিন্তু এই যে ওপরে ওঠা এবং নিচে নামা, এই ব্যাপারটা কিন্তু প্রায়শই বা প্রতিদিনই হতে থাকে। কারণ যে জীবনে ওপরে ওঠার জন্য তৈরি হচ্ছে, কেউ তো একজন নিচে নেমেছে বলে সে ওপরে উঠেছে, এরমও হতে পারে। সর্বক্ষেত্রেই যে সমান হবে এমন কোনো যুক্তি তেমন হয় না। তা সেইভাবে জীবনে আমাদের লড়াইয়ের পথ, এগিয়ে যাওয়ার পথ তৈরি করতে হবে, নিজেকে রক্ষা করার সাথে সাথে যাতে আরও 5টা 10টা মানুষ তারা যেন সুন্দরভাবে জীবনযাপন করে। তা এই যে হেরে যাওয়া, বিশেষ করে ধরুন একটা মানুষ ব্যবসা করছে, সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে মানুষটা হেরে গেছে বা হেরে যাবে বলে সে তো ব্যবসা করেনি,
সে তো ভাবছে যে আমি ব্যবসা করছি মানে আমি আগামী দিন বা আগামী 2-10 বছরের মধ্যে আমি একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করব, মানে ভালো ব্যবসা দেব। এই ধরুন যে একটা 1 লাখ টাকা নিয়ে নেমেছে অথবা 4 লাখ টাকা নিয়ে নেমেছে, এরকম 1 লাখ থেকে 4 লাখের মধ্যে ধরছি, যে ব্যবসা করছে চলছে বেশ ভালো, কিন্তু 5-10 বছরের মধ্যে তেমন কিছু ঘটনা ঘটবে না তেমনভাবে। কিন্তু বেশ কয়েকটা বছর, ধরুন 20-22 বছর চলে গেছে, তখন কিন্তু আস্তে আস্তে সময়ের পরিপ্রেক্ষিতে সে তো বুঝতে পারে না, সে তখন বিভিন্ন রকমের মাল তোলে। সে দোকানদার যদি মুদিখানার দোকান করে বা জামা কাপড়ের দোকান করে বা ইট বালির সিমেন্টের দোকান করে, সে বিভিন্ন রকম ব্যবসা তো বিভিন্ন রকমের হয়। কেউ মিষ্টি দোকান করতে পারে, বা আমি আপাতত গ্রসারি এবং গার্মেন্টসের ওপরে একটু ধরে চলছি। তা যদি কেউ হয়তো গার্মেন্টস বা জামা কাপড় নিয়ে যদি ব্যবসা করে, কথা সেই বিষয়টা সে প্রথম দফায় যখন আজ থেকে ধরুন 15-20 বছর আগে যখন ব্যবসা করেছে, সে ভাবলো যে ব্যবসাটা সুন্দর হবে, লোকে যা বলছে তাই তুলবো এবং আগামী দিনে এটাই চলতে থাকবে। কারণ মানুষকে তো পোশাক পরতেই হবে, বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় যায়, স্কুল কলেজে যায়, অফিসে যায়, তাদের বিভিন্ন রকম পোশাক লাগে। তারপর পুজো আছে, বিভিন্ন রকম অনুষ্ঠানে তো পোশাক লাগে, তা লাগবেই। ছোটো বাচ্চা থেকে জন্ম থেকে মৃত্যু, প্রত্যেকটা সময় তাদের বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো লাগে। তো এটা রান্নাবান্নার ক্ষেত্রে হতে পারে, শাকসবজি ফুলের ক্ষেত্রে হতে পারে, গ্রসারি মুদিখানার ক্ষেত্রেও ঘটতে পারে ঘটনাটা। তা এইখানে কি সমস্যাটা হয়, ধরুন এই চলছে দীর্ঘ ধরুন 5-7 বছর 10 বছর চলে গেছে, তা একটা সময় মোটামুটি 10-15 বছর পর থেকে হতে পারে বা 20 বছর পর থেকে হতে পারে, সময়ের সাথে সাথে মানুষ বাড়ছে, তো এবার মানুষ বাড়ছে, বিভিন্ন রকম সিস্টেমের দিকগুলো পাল্টে যাচ্ছে। মানুষ যেহেতু বেকার আছে, এবার বেকার হলে কী হবে, তখন ভাবছে যে পচবে না অথচ দীর্ঘদিন চলবে এমন কি বিজনেস আছে, নষ্ট হবে না অথচ দীর্ঘমেয়াদী বিক্রি হবে সহজে, অথচ আমি পয়সাটা ডবলের না হলেও 10 টাকায় কিনে 12 টাকায় বা 15 টাকায় বিক্রি করতে পারবো। তখন অনেকে পোশাক আশাকের দিকে চলে যায়। এবার বিভিন্ন রকমের পোশাকের ব্যাপার থাকতেই পারে, তার ভ্যারাইটি আছে। তা এই যে তখন আস্তে আস্তে কী হলো, আপনি ধরুন দোকানদার, এবারে আপনার আশেপাশে কোনো বাড়ির মহিলা বা পুরুষ তারা ব্যবসা করতে শুরু করলো, এবার লোক সেখানে আস্তে আস্তে যেতে শুরু করবে, ঠিক আছে। এবার সে তাকে দেখে আরও ধরুন 200টা লোকের মধ্যে ধরুন আরেকটা লোক বেরিয়ে এলো কোনো পাড়া থেকে, যে ও ব্যবসা করছে, আমি এই পোশাকটা তুলবো, জামা কাপড়ের মধ্যে যে কোনো একটা পোশাকের কথা সে তুলে সে ব্যবসা করতে শুরু করলো। এই করতে দেখুন দীর্ঘ কিছুদিন পর থেকেই শুরু হয়েছিল, হতে এবার এসে গেল অনলাইন সিস্টেম। মানে এদিকে কিন্তু পাড়ার মধ্যে লোকগুলো বাড়তে শুরু করলো, প্রায় যদি এরকম শুনতে আপনাদের 10 কিলোমিটার দূরেও দেখবেন কেউ না কেউ এরকম শুরু করেছে, 15 কিলোমিটার দূরে কেউ না কেউ শুরু করেছে। তা আস্তে আস্তে পাড়ার মধ্যে ধরুন 2-3 জন যদি করে, আবার পরের পাড়াটা যদি 2-4 জন করে, তাহলে কি হলো, আপনার মানে একটা যে ব্যবসার জায়গা সেটা আস্তে আস্তে ভাঙন ধরা শুরু হচ্ছে, আস্তে আস্তে বোঝা যাচ্ছে না। তাই এটা স্লো মোশনে হচ্ছে, খুবই আস্তে আস্তে ধীর গতিতে হচ্ছে। এরপরে শুরু হয়ে গেল অনলাইনে আপনি অনেক রকম অনলাইনে বেরিয়ে গেছে, বিভিন্ন কোম্পানির অনলাইনে আপনি যাবতীয় জিনিস পাচ্ছেন সেখানে, সবাই দেখতে পাচ্ছে, বলার দরকার পড়ছে না। তা সেইগুলো কিন্তু লোকের বাড়িতে চলে আসে সহজে। এবার আস্তে আস্তে যে ব্যবসাদার ভেবেছিল যে আমি ওপরে উঠবো এবং কিছু পয়সা হয়তো সামান্য জমিয়েছিল, আবার ব্যবসা করতে গেলে তো ধার দেনার মধ্যে চলে যেতে হয়, আবার এমন পোশাক চলে না, নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়, সেইটা তবে খারাপ হয়ে যায়, ইঁদুরে কাটতে পারে, এরকম তো লস খেতেই হয়। তা সে তখন প্রথমে বুঝতে পারে না যে আমি হেরে যাব বলে ব্যবসা করছি, হেরে যেতে পারি বলে বছর 10 বা 15 পরে সে জানে তো আমি বড় হচ্ছি। অনেক লোক কে দেখে, মানে অনেক মানুষ দেখেছে যে ও এই ব্যবসা করেছে, আমি এই ব্যবসা করি, মিষ্টির দোকান করি, আমি মুদিখানার দোকান করি, অথবা জামা কাপড়ের দোকান করি, বা ইট বালির সিমেন্টের দোকান করি, হ্যাঁ, বা কেউ হয়তো ওই লোহা লক্করের বিজনেস করলো, হার্ডওয়্যারসের। তা এই যে বিজনেসকেও আপনাকে বুঝতে হবে জীবনে যে কোন বিজনেসটা স্টেবল, সেই বিজনেসের সম্বন্ধে আপনাকে আইডিয়া করতে হবে কোন বিজনেসটা আপনার জন্য গ্রহণযোগ্য। তা এই যে হেরে যেতে পারবো না বা আমি হেরে যাব কখনো, সে কখনোই কল্পনা করে। সে চাকরির ক্ষেত্রে হতে পারে, আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে, আপনার শিক্ষার্থী হতে পারে, কোনো উকিলও হতে পারে।
আমি ডাক্তারের ক্ষেত্রে হয়েছিল। আমি একটা ডাক্তারের ক্ষেত্রে উদাহরণ দিয়ে বলছি যে সে ডাক্তারবাবু, তার তো ইনকাম আছেই, সেই ডাক্তারবাবুকে কোনো একজন পেশেন্ট হোক বা বন্ধুবান্ধবের মধ্যে কেউ একজন বলেছে যে ডাক্তারবাবু, আপনার তো মোটামুটি টাকা পয়সা আছে, তা আমি একটা ব্যবসার কথা বলবো যে আপনি আর একটু বেটার লাইফস্টাইল ফিল করবেন বা লাইফস্টাইলভাবে চলতে পারবেন। তা ডাক্তারবাবুকে তখন আমি শুনেছি যে প্রায় 18 থেকে 20 লাখ টাকার কাছাকাছি, 18-20 লাখ টাকার কাছাকাছি দিয়ে চিংড়ি মাছের ব্যবসা ভেড়িতে শুরু করেছে। তা কিছু মাস পরে, মাস 6-7 পরে তো এরকম 18-20 লাখ টাকা একটা ডাক্তারবাবু অ্যারেঞ্জ করেছে, সে তার সব সম্বলই হয়তো দিয়ে দিয়েছে আশা করা যায়। এবার কি হচ্ছে, বিভিন্ন জনের ডাক্তার যেহেতু জানে না, এবার যারা তাকে নামিয়েছে তারা তো শুধু তাদের আবার লস খাওয়ানোর, যে ডাক্তারবাবুকে লস খাওয়ানোর জন্য অনেক সময় হয়তো নামতে পারে, তার মোটিভ আলাদা। তা সেই কারণের জন্য যে ভাবছে যে আমার ব্যবসাটা যখন আজকে 12 লাখ আছে, এই 18 লাখের মধ্যে খরচা করেছি, আমার তো 2-4 মাসের মধ্যে ওটা প্রায় 30 লাখের কাছাকাছি হয়, মানে 8 লাখ হোক 6 লাখ হোক যোগ করে নেবেন, তা 25-26 লাখ টাকা হয়ে যাবে, মানে 5-6 লাখ 7 লাখ টাকা তো ইনকাম হবেই হবে। তা এই থিওরি নিয়ে তো চলছে। একটা ডাক্তারবাবু সে আর কী বুঝবে এইসব ব্যবসা সম্বন্ধে, যদি না জানে, না বাবা কাকা যদি না করে থাকে, সবার বাবা মা কাকা তো করে না। তা জামা কাপড়ের ব্যবসা ক্ষেত্রেও তাই, আস্তে আস্তে ধীর গতিতে ভেঙে পড়ছে। মুদিখানার ক্ষেত্রেও তাই, অনলাইন শপিং মল এসে গেছে, এবার পাড়ায় পাড়ায় ছোটো ছোটো দোকান তৈরি হয়ে গেছে, যারা আপনার দোকান থেকেই মাল কিনতো তারাই আবার আপনার দোকানের পাশে বা আপনাদের গলির আশেপাশে কেউ ছোটোখাটো দোকান করে বসেছে, সে তার সংসার চালাবে কী করে, খাবে কি? সেই জন্য আস্তে আস্তে ধীর গতিতে স্লো পয়জনের মাধ্যমে খুবই ধীর গতিতে চলছে। মানুষের মনের মধ্যে আসছেই না যে হেরে যাব, আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, সেটা কেউ বুঝে না। হেরে যাওয়ার পরে এরকম আসে। তা এই ভয়ঙ্কর জীবন মানুষ যে আগামী দিনে আসবে কেউ বোঝে। কারণ পড়াশোনার ক্ষেত্রেও ঘটেছে এরকম। যারা ভেবেছিল যে আমি পড়াশোনার ক্ষেত্রে যে চাকরি পেয়েছি, চাকরি পেয়ে অনেকে লোন করেছে, লোন করে বাড়িঘর করেছে, কেউ বিবাহ করেছে, তারপরে বাড়ির ফার্নিচার, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সেগুলো কিনতেই হয়, দরকার লাগে। তাই এই সকল কিনতে কিনতে একটা সময় হলোটা কি, যে ভয়ঙ্কর একটা সময় এলো যে চাকরিতে আবার নকল, মানে যারা ঘুষ, মানে পয়সা দিয়ে লোক ঢুকেছে, যারা পাস করেনি তারা সাদা কাগজ দিয়ে চাকরির মধ্যে ঢুকে গেছে, টিচার হয়ে গেছে। আরও অন্যান্য ক্ষেত্রেও হতে পারে, সরকারি ক্ষেত্রেও হতে পারে। তা এই যে একটা সময় ছিল, সে তো জানে আমি জিতবো বলে, বা আমার জিতবো মানে কি, এখানে হচ্ছে আমি টাকা পয়সা ইনকাম করছি, আমি বিবাহ করব, আমি বাড়ি বানাবো, আমি জমি কিনবো, আমি ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিজার যেগুলো লাগে বাড়িতে সেই সব জিনিস কিনবো, ভালো করে ঘুরবো বেড়াবো, এটাই তো ভাবে মানুষ। তা এটা এক ধরনের মনের ভেতরে আসে না যে আমি জিততে চলেছি, এটা অ্যাকচুয়ালি সে চাকরি পেয়েছে মানে আমি আনন্দ করছি। এখানে সেই জিতটা, এটা সাইকোলজিক্যাল একটা সিস্টেম বা সাইকোলজিক্যাল একটা পিছনের দিকে একটা সুপ্ত বাসনা হিসেবে এটা তৈরি হয়ে আছে যে আমি চাকরি পেয়েছি বা বিভিন্ন জায়গায় হয়তো তার ব্যবসাটা ভালো চলছে, সেই হিসেবেই কিন্তু এগিয়ে চলে। তা তখন চাকরি তো পেয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, বছর 2-3 হয়ে গেছে, 6 বছর ধরে চাকরি করছে। এবার জগতে যেটা চলে আর কি, যে টিচার হলে তখন বিয়ে দেবো, বা সরকারি চাকরি হলে মেয়ের বাবা বিয়ে দেবো, সেখানেও মেয়ের বাবা কোনো একটা কারণের জন্য হেরে যাচ্ছে। যে ওই যে যারা চাকরির মধ্যে বিনা না লিখে আর কি শূন্য পেয়ে চাকরি পেয়ে গেছে, এবারে 6 বছর পরে দেখা যাচ্ছে যে ওদেরও চাকরি চলে গেল, যে তোমরা যা যা ইনকাম করো এতদিন ধরে সব টাকা তোমাকে ফেরত দিতে হবে। এবং তার সাথে সাথে মানুষগুলো শুধু 1-2 নয়, প্রায় আপনারা দেখেছেন যে রাস্তায় তারা শুয়ে শুয়ে প্রায় কি বলবো 2000-5000 তো টিচার দেখলাম রাস্তায় শুয়ে আছে, 1-2 দিন হলে পারা যায়, মানে রাস্তায় শুয়ে আছে, মানে না পুজো, না জামা কাপড়, না পরিবারকে কিছু ভালো কিছু উপহার দিতে পারছে। তা ভয়ঙ্কর ভয়ঙ্কর উদাহরণ রয়েছে, তার প্রত্যেকেই দেখেছেন যে চাকরি চলে গেছে, আবার সেই টাকাটা তাদেরকে ব্যাক করতে হবে সুদসহ। তো এরকম অনেক কিছু ঘটেছে। এবার মেয়ের বাবার ক্ষেত্রেও তো ভয়ঙ্কর ধরনের ঘটনা ঘটেছে। তাহলে মানুষ কোন দিকে যাবে?
যে মানুষ চেয়েছে যে আমি সুস্থ স্বাভাবিক জীবনের জন্য তার মেয়ের বাবা মেয়েকে তুলে দিয়েছে তার হাতে। যে ছেলে চাকরি করতে এসছে যে কোনো প্ল্যাটফর্মেই হোক, সে শিক্ষার্থীর ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন বড় বড় পদে হতে পারে, তাদের যদি চাকরি চলে যায়, যদি একটা সর্বনাশের কোনো শরীর খারাপ হতে পারে, হ্যাঁ, বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, তা সে তো সেই বুঝে তো কখনো মানুষ রাস্তায় বা কখনো কাজে যায় না। সবাই যায় যে যখন সেই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাব, আমার এগিয়ে যাওয়ার পথই এইটা, আমার সময় হচ্ছে এই চলার পথ। আমি স্টুডেন্ট, আমি গায়ক বা আমি একজন শিল্পী, সে সবসময় চায় যে আজকে গিয়ে, কেউ চায় আমি ফাঁকি দিয়ে বেরিয়ে চলে আসবো, একটু সিনেমা দেখবো, একটু পার্কে যাব, একজন বন্ধুর সাথে কথা বলবো, হ্যাঁ, অমুক মার্কেটে যাব, জামা কাপড় কিনবো। কিন্তু এই যে নিজের মধ্যে যে অবচেতন মন তৈরি করতে করতে একসময় ফাঁকি দিতে দিতে এটাও ভবিষ্যতে কিন্তু একটা হেরে যাওয়ার প্রবণতা তৈরি করে। ওই যে ফাঁকি দেওয়ার জায়গাটা তৈরি করেছে না, আজ থেকে 10-15 বছর পর সে যখন চাকরি পাচ্ছে, তার ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটে। সে যেসবের মতো কারখানাতে এই ঘটনাগুলো ঘটেছিল। যেসবের মতো কারখানাতে দীর্ঘদিন ধরে মানুষ কাজ করেছে এবং তারা যেসবের অফিসে গেছে, কাজ করেছে, হয়তো 8 ঘন্টা ডিউটি করছে 2 ঘন্টা। এই 2 ঘন্টা কাজ করার পরে এবারে কেউ শুয়ে বসে, কেউ বিড়ি খেয়ে, কেউ গল্প করে, কেউ তাস খেলে, কেউ সাট্টা খেলে সময় কাটিয়ে বাড়ি চলে এসছে। একদিন দুদিন হলে এটা পারা যেত, এটা দিনের পর দিন একজন বা দুজন নয়, এটা তাদের যদি একটা যেসব কোম্পানিতে কম বেশি প্রায় 5-10 হাজার মানুষ কাজ করতো, এই যে 5-10 হাজার মানুষ যদি কাজ করে, ধরুন 5-10 হাজারের মধ্যে তো সবাই তো আর ফাঁকি দেয় না, কেউ কেউ আছে, কিছু কিছু ব্যক্তি আছে তারা ফাঁকি দেয়। তা এই যে ভয়ঙ্কর রকমের একটা ঘটনাগুলো ফাঁকি দিয়েছে বলে তাদের চাকরিও কিন্তু পরবর্তীকালে চলে গেছে। তা শুধু যে তাদের বন্ধুবান্ধব ফাঁকি দিচ্ছে আর একটা পাশের কোনো কারখানাতে তারাও যে ওই কাজ করবে এরকম না। মানে তারা তো ছোটো থেকে বন্ধুবান্ধব, তারপর বড় হয়েও বন্ধু হয়েছে, অনেকের বন্ধুর সাথে যোগাযোগ হয়েছে, এই তোরা ফাঁকি দিস, আচ্ছা আচ্ছা আমি এত কাজ করবো কেন, সরকারি চাকরি, আমিও বসে বসে খাটবো না, মানে বসে থাকবো, শুয়ে থাকবো, তারপরে স্নান করে যাবো, ভাত টাত খেয়ে কাজ না করে আমি চলে আসবো। তাই এরকম না কাজ করে করে অনেক জায়গায় অনেক কলকারখানাও কিন্তু বন্ধ হয়েছে। আমাদেরই নিজেদেরই কত হয়তো আত্মীয় স্বজন, আমাদেরই পাড়া প্রতিবেশীরই তো কেউ না কেউ কাজ করতে যেত এক সময়। তা সেই সব মিলিয়েই তো আজকে এই যে আমাদের পরিস্থিতি খারাপ হয়ে যাওয়া, বা কলকাতা বলুন বা বিভিন্ন জায়গা থেকে যে সকল কারখানাগুলো উঠে যাওয়া, বা মালিক হয়তো সেই কারখানাকে বন্ধ করে দিচ্ছে বিভিন্ন কারণের জন্য। তো এই যে ছোট ছোট দিকগুলো আমাদের কখন যে কীভাবে ঘটে যায় কেউ বলতে পারে না। সেই জন্যই যে এই যে আজকে আমাদের যে টপিকটা ছিল, যে হেরে যাওয়ার পর আমরা বুঝতে পারি যে হেরে গেছি কেন, কিভাবে ফেল করে গেছি। বিবাহের ক্ষেত্রেও হতে পারে এগুলো, এটা হচ্ছে সবথেকে জীবনের ভয়ঙ্কর দিক হচ্ছে বিবাহ। এই নিয়ে তো আগামী দিনে অনেকগুলো টপিক থাকছেই বা করব। আমি 2-3টা ভিডিও অলরেডি করা হয়ে গেছে, আপনারা দেখে নেবেন, নিচে স্ক্রল করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অন্যদের শেয়ারও করতে পারেন, কমেন্টসও করতে পারেন, তাহলে সুবিধা হবে আপনাদের। এবার বিবাহের ক্ষেত্রে কী ঘটনাগুলো ঘটেছে দেখুন। যে মেয়েটা বা যে ছেলেটা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, এক হচ্ছে বুঝে অথবা না বুঝে অনেক সময় কোনো ছেলের সাথে প্রেম করলো, ভালোবাসা হলো, এবার ছেলেটা একরকম ভাবছে যে আমি বিয়ে করছি, আমি ভালোভাবে থাকবো, প্রত্যেকেই চায় যে জীবনযাত্রা ভালো হবে। কোনো পরিবার মেনে নেয়, কোনো পরিবার মেনে নেয় না, কোনো দুপক্ষের এক পক্ষ মেনে নিচ্ছে আর এক পক্ষ মেনে নিচ্ছে না, মানে ভীষণই ক্রুশিয়াল প্রবলেম, মানে খুবই জটিল একটা ব্যাপার। এই পরিবার মেনে নেওয়া, তারপরে পাড়া প্রতিবেশী, তাদের মধ্যে কথাবার্তা চলা, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হওয়া, এই যে ভয়ানক দিকগুলো রয়েছে, এই যে এখান থেকে বেরোনো, সবাই তো যে ভালো থাকার জন্য, জেতার জন্য, আমার জীবন লাইফস্টাইল খুব ভালো হওয়ার জন্য একজন কেউ গরিব মানুষকেও বিবাহ করছে, কেউ বড়লোককে বিয়ে করছে, আবার বড়লোক গরিবকে বিয়ে করছে, আবার গরিব বড়লোককে বিয়ে করছে, আবার গরিব গরিবের সাথেও বিয়ে হচ্ছে, মধ্যবিত্তের সাথেও বিয়ে হচ্ছে। এবার এর তো অনেক রকম সংজ্ঞা আছে, এর তো শেষ নেই। কেউ হয়তো তার থেকে বয়সে 2 বছরের বড়, কেউ হয়তো 2 বছরের ছোট, কেউ হয়তো আবার
তার থেকে 30 বছরের বড় একজন ব্যক্তিকে বিয়ে করছে, কেউ হয়তো 40 বছরের মেয়ে ছোটোকে বিয়ে করছে। তা এই যে সামঞ্জস্যতা কোনো কিছুতেই নেই। জীবনের চলাফেরা, জীবনের গতির পথ, জীবনের চলার পথ বিভিন্ন রকমের, মানে এত রকমের হয় যে ভাবা যায় না। এত রকমভাবে মানুষ কোন দিকে, কোন দিশার দিকে যাবে, কোথায় কোন পথে এগিয়ে যাবে কোনো ঠিক ঠিকানা নেই। যার ফলে যে সবাই চাইছে যে আমি জিততে, কিন্তু ওই যে প্রথমেই জেনে রাখতে হবে, হেরে যাওয়ার পরে আমরা বুঝতে পারি যে আমি হেরে গেছি, হারিয়ে ফেলেছি, নিজের পরিবারকে শেষ করে দিয়েছি, বা আমার ডিভোর্স হয়ে যেতে পারে। এইসব কিন্তু বিবাহের আগে কেউ এইভাবে প্রিপারেশান নয় না, মানে জানতেই পারে না, বুঝতে পারে না। কিন্তু কেউ কেউ কিন্তু মনে মনে বুঝে নেয় যে আমি ওকে ঠকিয়ে, ওকে ডিভোর্স দিয়ে আমি ওর থেকে 7 লাখ হোক 10 লাখ হোক নিয়ে চলে যাব। এরকমও ঘটনা ঘটেছে যেগুলো আমরা দেখতে পাই রেজিস্ট্রি অফিসের বাইরে বা কোর্টে গেলে আপনারা দেখতে পাবেন। যেরকম শোনা যায়, যেখানে গ্যারেজে গেলে যেমন দেখতে পাবেন যে রাস্তার যে কটা গাড়ি চলছে সবই সুস্থ গাড়ি চলছে, সুস্থ মানুষ চলছে প্রত্যেকেই। কিন্তু যখন গ্যারেজে গিয়ে দেখবেন যে অন্তত গোটা 5টা 10টা গ্যারেজের ক্যাপাসিটি অনুযায়ী বলছি, 10টা 20টা পর্যন্ত গাড়ি খারাপ হয়ে পড়ে আছে, কারোর হয়তো চাকা খারাপ হয়ে গেছে, কারোর হয়তো অন্য কিছু খারাপ হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এরকমই হসপিটালে গেলেও ঠিক তেমনি, গিয়ে দেখবেন সবাই সুস্থ রাস্তাঘাটে, কিন্তু হসপিটালে যাবেন যতজন মানুষ গেছে তাদের আত্মীয় স্বজন, এবার তাদের সব মানে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের অসুস্থ, চোখ নাক মুখ শরীরে খারাপ, কারো সুগার, কারো প্রেশার, কারো হাত পা ভেঙে গেছে, এরকম তো অসুস্থ। মানে যেখানে যেমন জায়গা সেই জায়গা গেলে বুঝতে হবে। তার উকিল বা কোর্ট যখন বললাম, কোর্টে গেলে দেখতে পাবেন যে ওরকমই ঠিক, যে বহু সংখ্যক মানুষ তারা কিন্তু বসে আছে ডিভোর্সের জন্য, তাদের ছেলে মেয়ে হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, 5-10 বছর হয়ে গেছে। এমনকি সিনেমাও দেখেছেন, কালবেলা বলে যত সম্ভব সিনেমাটা, না বিকেলবেলা বলে একটা সিনেমা, ওই ছিল মানে সৌমিত্র চট্টোপাধ্যায় ছিল, তার অনেকগুলো ছেলে মেয়ে ছিল। সে চাইছে যে বয়স্ক হয়ে গেছে, এবার তার মাকে ডিভোর্স দিতে চায় এইভাবে। তাই এরকম জামাই হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে। তা এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি, তাদের তাদের জীবনযাত্রা, মানুষ একরকম ভাবছে, কিন্তু সেটা যে সবসময় যে একই দিকে বা একই পথের নির্দেশেই চলবে, যতই তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালোই থাকুক না কেন বা যতই খারাপ থাকুক না কেন, কোনো কোনো জায়গায় ঝগড়াঝাটির মাধ্যমে অনেক সময় দেখবেন একটা কম্পন তৈরি হয় মনের মধ্যে, যার ফলে কি হয়, সেখান থেকে মানুষ আবার নতুন করে ওইটাকে কাটিয়ে আবার একটু বাঁচার চেষ্টা করে। সেটা হয়তো কী বলবো 5-10 হাজারের মধ্যে হয়তো একজন। এই কয়েকদিন আগেই দেখছিলাম যে ডিভোর্স হচ্ছিলো, তারা মেয়েটা বললো না আমি ডিভোর্স করবো না, কাগজ ছিঁড়ে ফেলে তার স্বামীকে জড়িয়ে ধরেছে। তো এটা একটা খুব লাকি 1-2 জন বা 5 জনের মধ্যে হতে পারে, কয়েক হাজারের মধ্যে একজন। কিন্তু 90% কী হয়, বিবাহ হচ্ছে, টাকা পয়সা খরচা হচ্ছে, খাওয়াচ্ছে, নিমন্ত্রণ করছে, ঠিক তার 5 দিন পরেও ডিভোর্স হতে পারে, 1 মাস পরে হতে পারে, 2 মাস পরে হতে পারে, 2 বছর পরে হতে পারে। তা এই যে বন্ডিং হচ্ছে না, এটাও এক ধরনের ওই হেরে যাওয়া, না বুঝে, মানে হেরে যাওয়ার পরে বা মানে জিনিস হারিয়ে যাওয়ার পরে, স্বামীকে হারিয়ে যাওয়ার পরে, স্ত্রীকে হারিয়ে যাওয়ার পরে, মানে ডিভোর্স হয়ে যাওয়ার পর, সেটাও এক ধরনের হেরে যাওয়া। তা পরে বুঝতে পারি যে আমি কেন বিবাহ করলাম, কী জন্যে পাড়া প্রতিবেশীকে নিমন্ত্রণ করতে গেলাম, সেই যখন টিকলোই না জীবনটা, লাইফস্টাইলটা কী করতে হলো। তাই এবার তাদের ছেলে মেয়ে হয়ে গেছে, সেই ছেলে মেয়েকে নাও স্কুলে নিয়ে যাও, পড়তে নিয়ে যাও, খেলতে নিয়ে যাও, খাবার আনতে যাও। একা থাকলে একরকম, দুজন থাকলে দুজনের মতো করে ইনকাম করতে হবে। তা এক একজনের এক এক রকমের সমস্যা তো শেষ নেই। মানে প্রতিদিন মানুষ যে জেতার জন্য এগোচ্ছে, বা আমি এবার কী হয়, কিছু কিছু মানুষ আছে নিজের কিছু কাছের মানুষকে হারিয়ে ফেলে, যেটা এর মধ্যে আর একটা পার্ট হচ্ছে, যে হেরে যাওয়ার পর বুঝতে পারে যে হেরে গেছি, ফেল করে গেছি, অথবা হারিয়ে ফেলেছি, মানে চিরতরে পৃথিবী থেকে হেরে গেছে, মানে চলে গেছে। যেটা হয় অনেক সময় মানুষ জানে না যে কোন ডাক্তারবাবুর কাছে যাব, বা কী আমার রোগ হয়েছে, আমার আদৌ রোগ হয়েছে কি না, বা কবে ছোটোবেলায় কেটে গেছে, বা কোনো জায়গায় হয়তো পায়ে হাতে বা মাথায় চোট লেগেছে, ব্রেনের মধ্যে কোনো একটা ড্যামেজ হয়েছিল অনেক দিন ধরে, হয়তো অল্প অল্প মাথা যন্ত্রণা হয়, অল্প হয়তো চোখে কম দেখে। তো এরকম অনেক রকম কী বলবো মানে মাথার মানে এগুলো সমস্যা থাকতেই পারে। তা সেটা হয়তো আজ থেকে 10 বছর 20 বছর আগে বা 30 বছর আগে ঘটে গেছে, কেউ জানে না। কিন্তু সেটা যদি স্লো মানে কী বলবো খুবই ধীর গতিতে হচ্ছিল, কিন্তু কোনো একটা কারণের জন্য হয়তো সে পরবর্তীকালে আবার পড়ে গেছে, বা সেখান থেকে তার জীবন শেষ হয়ে যেতে পারে।
এমন এমন কত হয়তো তার কাছের মানুষ হয়তো কোনো একটা কারণের জন্য কোনো কাজে বেরিয়ে গেছে, সেই কাজটা তার হয়তো করার কথাই নয় বা যাওয়ার কথাই না, তাকে জোর করে পাঠিয়েছে। এবার কী হলো, হয়তো রাস্তায় কোনো কারণে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা দুর্ঘটনা ঘটে গেল, হাত পা ভেঙে যেতে পারে, মারাও যেতে পারে বিভিন্ন কারণে। তখন সে কী হলো যে আমি লোকটা যেতে চাইছিল না, আমি জোর করে পাঠালাম, আর আমার জন্যই লোকটা হারিয়ে গেল পৃথিবী থেকে। বা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তারা বেড়াতে যেতে চাইছিল না, তার সময় নেই, জোর করে তাকে এক প্রকার মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার মতো যার মনে হয়। তার সে সারা জীবন ধরে আফসোস করতে থাকবে যে আমার জন্যই ঘটেছে, আমি বলেছিলাম বলে সে গিয়েছিল, সে যেতে চাইছিল না, সে ব্যবসা করতে চাইছিল না, সে ব্যবসাটা জানে না, বোঝে না। চাকরিটা হয়তো করতে অনেকে চায়, আবার কেউ কেউ হয়তো চাকরি করতে চায় না, এমন মানুষও আছে। তা এরকমভাবে যার যে জিনিসটা ইচ্ছে করে সে সেই জিনিসের দিকে যদি মনোযোগ দেয়, সেই ক্ষেত্রে এটা ভালো হয়। যে ফুটবল খেলতে ভালোবাসে তাকে ফুটবলের জন্য, যে জুডো খেলতে ভালোবাসে জুডোর জন্য, যে দাবা খেলতে পারে তাকে দাবার জন্য, যে ব্যবসা করতে চায় বা কেউ ঘুরে ঘুরে হয়তো ট্রাভেলিংয়ের ব্যবসা করতে চায়। তাই এরকম অনেক কিছু আছে জগতে। কেউ হয়তো নেভিতে কাজ করতে চায়, কেউ হয়তো মিলিটারিতে কাজ করতে চায়, কেউ পুলিশে কাজ করতে চায়। যে বিষয়ে যার মন যেমন দিকে এগোচ্ছে সেই দিকে যদি এগিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো একটা দিক তৈরি হবে। তা অনেকগুলো দিক আছে, দিকের কোনো শেষ নেই। যত আলোচনা করব, আলোচনা চলতেই থাকবে যে আমাদের প্রতিটা মানুষ যে কি চাইছে, আমাদের দিক এবং দিশা কোন দিকে যাবে। তা সেই কারণের জন্য আমি অনেকগুলো দিক আপনাদের সাথে তুলে ধরলাম। বিশেষ করে জীবনে এই হেরে যাওয়ার আগে বুঝে নিতে হবে যে আমার এই বিবাহটা হচ্ছে, বিশেষ করে যে বিষয়টা সবথেকে বেশি গ্রহণযোগ্য, যে বিবাহটা হচ্ছে, আমার ডিভোর্স হয়ে যেতে পারে। তো এইটা যদি বুঝে নিতে পারে, তার মানে আমার ডিভোর্স হলে তাহলে কী কী ক্ষতি হতে পারে সেটা বুঝে নিতে হবে। যে বাবা মা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, অফিস কলিগ হতে পারে, বা স্কুলের কোনো টিচাররা জানতে পারবে, স্টুডেন্টরা জানতে পারবে, রাস্তাঘাটে বেরোতে হবে। তো এইসবের আগে বুঝে নিতে হবে যে আমি যে ব্যক্তিকে বিবাহ করতে যাচ্ছি বা যেখানে যাচ্ছি ওর সাথে ঠিক মিসআন্ডারস্ট্যান্ডিং, বা ও যে জিনিসটা ভালোবাসে আমি সেই জিনিসটা ভালোবাসি না, ওর সাথে ঠিক তাল মিলিয়ে চলবে না। এইটা অনেকটা আগে বুঝে নিতে হবে। যে আমি ব্যবসা করছি মুদিখানার সম্বন্ধে আমার আইডিয়া নেই, আমাকে বুঝতে অনেক দিন চলে যাবে। তারপর কখন যে অনলাইন, কখন যে পাড়ায় অনেকে দোকানপাট খুলে ফেলবে, কখন যে জামা কাপড়ের দোকান বাড়তে অসংখ্য জামা কাপড়ের দোকান বেড়ে যাবে, কখন যে অনলাইনে মাল চলে আসছে, লোকের বাড়ি দিয়ে আসছে, ভ্যানওয়ালা, সাইকেলওয়ালা থেকে শুরু করে আরও রাস্তাঘাটে দোকানপাট, ফুটপাতে সব বিভিন্ন জায়গায় ব্যবসা হচ্ছে। মানে মানুষ বুঝতে পারে না যে আজকে যে জায়গাটাতে আপনি রয়েছেন সেই জায়গাটা স্টেবল একেবারে থেকে যাবে, স্টেবল কোনো জিনিসই নয়। আজকে যে গাড়িটা চলে গেছে সেই গাড়িটার জন্য আপনি চিন্তা করলে মুশকিল হবে। আপনি ধরুন ট্রেনের জন্য টিকিট কেটেছেন, তো সেই ট্রেনের আপনি প্ল্যাটফর্মে উঠেছেন, ট্রেনটা বেরিয়ে গেছে, সেই ট্রেনের টিকিটের কোনো দাম নেই, সেই ট্রেনটার ফেরত আসবে না। সেই ট্রেনটা যদি আপনি বিশেষ করে রাজধানীর মতো ট্রেন, ধরুন একটা অনেক দূরে যাবে, 400 কিলোমিটার দূর পর্যন্ত যাবে, সেই ট্রেন তো ফেরত আসবে না আজকে, তাহলে সেই টিকিটটার কোনো ভ্যালু নেই। তাহলে আপনাকে বুঝতে হবে জীবনে যে আমি টিকিটটা কেটেছিলাম, আমি ট্রেনটা ধরতে পারি, ট্রেনটা তো ছিঁড়ে ফেলা ছাড়া উপায় নেই। তো সেইভাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আমি সময়ও নিতে হবে এর জন্য, যে একজন দুজন, তারপর আলোচনা করতে হবে অনেক ভালো কিছু মানুষের সাথে, বিশেষ করে কোনো যারা ব্যবসাদার আছে তাদের সাথে, যারা হেরে গেছে, যারা ধরুন ডিভোর্স হয়ে গেছে, যারা বিবাহ করেছে তাদের জন্য বিবাহের মানুষের সাথে কথা বলুন যে তারা কেমন আছে, কোন মানুষটা ভালো হতে পারে, তাদের মনের দিক কেমন হতে পারে, তারা কীভাবে কোন জিনিসটা ভালোবাসে, তোমাদের বাড়ির লোক কী ভালোবাসে, সে কি আদৌ কি তার মতোই হতে পারে? এমন তো নয়। প্রত্যেকটা মানুষ আলাদা। কোনো ব্যক্তির সাথে কোনো মানুষের একই স্কুলে পড়ছে, একই পাঠশালায় পড়ছে, একই বেঞ্চে পড়ছে, একই টিচার, একই পাখা, একই লাইট, একই বায়ু, একই দেয়াল, একই রং, এক ঘরেতে একটাই মেঝে। তা সেই ঘরের মধ্যে থেকে কোনো স্টুডেন্ট দেখবেন একরকমভাবে একই নাম্বার সবসময় যে পাবে তা কিন্তু নয়। বিভিন্ন রকমভাবে তাদের মধ্যে চারিত্রিক গঠন, সম্পর্কের মধ্যে টালমাটাল থাকবে। যে একটাই রচনা দু রকমভাবে তারা ভাবনা চিন্তা করতে পারে, একই লেখা অন্য রকমভাবে অন্য প্যাটার্নে চলতে পারে, একই লেখা লিখছে, তাদের হাতের লেখা অনেক রকম হতে পারে বারবার লেখার পরেও।
তাহলে জীবন কখনোই কোনো জায়গাতে একটা ঘরের মধ্যে আছেন বলে, যে একটা পরিবারের মধ্যে আছেন বলে যে আপনি সবসময় ঠিক থাকবেন না। এমন এমন জিনিস ঘটনা ঘটে, দেখবেন ভূমিকম্প হয়েছে, একটা সাইডে লোক মারা গেছে আর একটা সাইডে অল্প একটু অংশ বেঁচে আছে, আপনি বেঁচে গেলেন, সেই ব্যক্তিতে হয়তো আপনি। তো এমনও ঘটনা ঘটেছে, ভূমিকম্পর ক্ষেত্রে হতে পারে, ঝড়ের সময় হতে পারে, আরও অনেক কিছু ঘটনা, বন্যার ক্ষেত্রে হতে পারে, হয়তো কিছু লোক বেঁচে গেছে, কিছু লোক হয়তো বন্যার জলে ভেসে চলে গেছে, এমনও হয়েছে। কত জায়গায় দেখেছেন না, ঝর্ণাতে গেছে স্নান করতে পাহাড়ি অঞ্চলে, পরিবারের সবাই ভেসে গেছে, আশেপাশে সবাই বেঁচে আছে। আবার এমনও হয়েছে দুজন হয়তো বাইরে ছিল, ছবি তুলছিল, তারা বেঁচে গেছে, আর মাঝখানে ছিল হঠাৎ করে ফ্লাড, মানে বন্যা চলে এসছে বা একসাথে জলের স্রোত এসে গিয়ে সেখানে ভেসে চলে গেছে। তো যে কখন যে কী হবে, কী যে হবে, কেউ কিচ্ছু বলতে পারছে না। জগতে সবসময় সুন্দরভাবে, শান্তভাবে, ধীর মস্তিষ্কে যারা চলতে পারবে, কচ্ছপের গতির মতো করে ভাবতে পারবে, মানে ভাবা তো ঠিক নয়, ওরা ভাবে তো কি জানি না আমরা, অবশ্যই হয়তো ভাবনা চিন্তা করতে পারে, তা কচ্ছপের মতো করে জীবনযাত্রা চালু করতে হবে, যেটা শুরু করতে হবে, তাহলে দীর্ঘমেয়াদী আপনি চলতে পারবেন, বাঁচতে পারবেন। মানে আপনাকে লোভের পাল্লা যদি পড়েছেন, ধরুন আমার রয়েছে 500 টাকা, আমাকে করতে হবে 2000, 4000, 6000, 20,000, 40,000, মানে মাত্রাটা বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। কার হয়তো ছিল হাঁটার মতো জায়গা বা বিড়ি খেতে এক সময়, তার হঠাৎ করে কোনো জায়গায় জমি বাড়ি বিক্রি করে বা কোনো ব্রোকারি করে সে হয়তো একটা বাইক কিনে ফেললো, তারপর বাড়ি করে ফেললো, তারপর 4টে অফিস করে ফেললো, আবার 2-3টে বাড়ি জমি বাড়ি বিক্রি করে আবার দেখুন আরও বড়। কিন্তু সে ওই যে ড্রিঙ্ক করে করে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বন্ধুদের কাছে টাকা পয়সা শেষ করে সে কিন্তু সর্বশেষ হয়ে গেল। তা ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি, এত এত উদাহরণ আছে যে আজকে প্রতিটা মানুষ জীবনে ভাবছে যে আমি জীবনের শ্রেষ্ঠ, আমি পৃথিবীতে এসেছি, আমিই ভালো থাকবো, আমার জীবন ছাড়া আর কিছুই হয় না। তা সবাই আমি আমি করতে করতে আজকে এই জায়গাটা তৈরি হয়েছে। যারা ভেবেছিল যে আমার 6 বছরের চাকরি হঠাৎ করে চলে গেল, সবাইকার যে জীবনটা কোথায় শেষ হয়ে গেল, তা এই করে করেই তো আজকে এই জায়গাটা তৈরি হয়েছে। যে ভয়ঙ্কর পরিস্থিতি কারা তৈরি করেছে? মানুষ মানুষকে নিজেকে রক্ষা করার জন্য, নিজের সেফ থাকবে বলে, তার নিজের লোকগুলো ভালো থাকবে বলে তাকে সেফ দেওয়ার জন্য সে কখনো কখনো একটা পতাকার রং ধরে ফেলে, কখনো কখনো মিথ্যে কথা বলে, কখনো কখনো ব্রিজের মধ্যে রড একটা খুলে নিচ্ছে, ভুল মানে কী বলবো, কেমিক্যাল মেটেরিয়ালস কম দিচ্ছে, ভুল সিমেন্ট দিচ্ছে, ভুল এমন এমন বাড়ি করেছে, মানে সিমেন্টের মাত্রাই নেই, বালিও নেই, মানে কিছুদিন পরে বাড়িগুলো ভেঙে পড়ে যেত। এরকমভাবে যদি মানুষকে ঠকায়, এইভাবে যদি মানুষকে যদি কী বলবো প্রতারণা করে, তা মানুষ তো একদিন না একদিন কোনো না কোনো কারণের জন্য সে যত টাকারই মালিক হোক, ভালো ফ্ল্যাট কিনেছে, ভূমিকম্পে পড়ে গেছে, তা সে তো হারার জন্য ফ্ল্যাটটা কেনেনি, সে তো জেতার জন্য ভালো মানুষ হতে পারে। তাই কখন যে কী ঘটবে কেউ কিছু বলতে পারে না। জীবনে চলার পথে এরকম যুদ্ধক্ষেত্র হতে পারে, ইরান ইরাকের যুদ্ধ, ইসরায়েল, এদিকে তোমার রাশিয়া, তারপরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, ঠিক তেমনইভাবেই চলছে। রাশিয়া ভাবছে যে আমি জিতবো, কিন্তু ইউক্রেন দেখুন আজকে দেখতে 4 বছরের ওপর হয়ে গেল, সেই 23 সালের থেকে শুরু হয়েছিল, ফেব্রুয়ারি মাসে 24 তারিখে প্রায়। কমেন্টস করে জানাবেন 24 ঠিক বললাম কি না। তা এই যে তারা ভেবেছিল, যে রাশিয়া ভেবেছিল আমার বোধহয় অনেক শক্তিশালী, আমার কাছে 5500টা ইয়ে আছে, মানে পরমাণু বোমা আছে, তা আমার ক্ষমতা আছে, আমেরিকারও তো আছে, হয়তো ওদের থেকে কম আছে কিছুটা রাশিয়ার থেকে। তা জেতার জন্যই তো গিয়েছিল, জমি দখলের জন্য। এটা দীর্ঘদিন ধরে চলছে, যে আজকে যে 4 বছর ধরে যে যুদ্ধ চলছে এমন নয়, ইউক্রেনের ওপরে অনেক বছর ধরেই খুব স্লো মোশনে কিন্তু তাদের জায়গা দখল করছিল। তা সেটা আপনারা অবশ্যই শুনেছেন, অবশ্যই জেনেও নেবেন খানিকটা, যারা জানেন না খবরগুলো দেখলে বুঝতে পারবেন। তা দীর্ঘদিন ধরেই চলছে, দীর্ঘদিন ধরে ইউক্রেনের সাথে এটা চলছিল, এটা বড় একটা জায়গায় পরিণতি পেয়েছে। তা ইরান ইসরায়েল এবং তোমার আমেরিকা, এরা সব একসাথে চলে এলো কোথা থেকে দেখুন না, ঝগড়া করতে করতে, মারপিট, মানে কথাবার্তা হচ্ছে, ওখানে ইউরেনিয়াম আছে, ওরা পরমাণু বানাবে, তো এইসব করতে করতে কোথা থেকে কোথায় যুদ্ধটা চলে গেল, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, সারা পৃথিবীতে ক্রুড অয়েলের সমস্যা, তেলের সমস্যা, গ্যাসের সমস্যা, নেচারের কত রকম হয়তো কত কিছু পাল্টে গেছে, সমুদ্রে জাহাজের তলায় এমন এমন মানে কী বলবো, মানে বোম রেখে দিয়েছে যে ভয়ঙ্কর, সে কতগুলো বোম রেখেছে তারা ইরানও জানে না। যে
তারা যদি সেইগুলো জাহাজ গেলেই সেগুলো ফেটে যাবে। মাইনগুলোকে পেতে রেখেছে। তাই এরকমভাবে আর এগোবে যে সরু পথ কোথা দিয়ে এগোবে, যে প্রতিদিন যদি এরকমভাবে যদি আজকে 3 মাস ধরে ধরুন বন্ধ আছে ক্রুড অয়েলের দাম বেড়ে গেছে, আবার ক্রুড অয়েলের দাম এখন কমেও গেছে। সমগ্র পৃথিবীতে কবে দেখুন না, সবাই এগোনোর জন্য চেয়েছিল, তো যেই হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে কী হলো, সব জায়গায় আমাদের স্টপ হয়ে গেল। সমগ্র পৃথিবী, আপনার রান্নাঘর পর্যন্ত আপনি রান্না করবেন, সেখানে গ্যাস পাওয়া যাচ্ছে না, সাধারণ যে গ্যাস সেই গ্যাস পাওয়া যাচ্ছে না, তেলের দাম বেড়ে যাচ্ছে, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। কত জায়গায় রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, খাবার জায়গা মানুষ যে খাবে সেখানে সব জিনিসের দাম বেড়ে গেছে, রান্না বান্না, তেলে ভাজা, কত মিষ্টির দোকান, কত ফাস্টফুডের দোকান সব বন্ধ হয়ে গেছে, হোটেলগুলোতে সমস্যায় পড়েছে। তা পারিপার্শ্বিক হিসেবে সবাই চায় ওপরে উঠতে। কখন যে মানুষ কোথায় কোন দিক থেকে যে আপনার ওপর একটা চাপ সৃষ্টি হবে কেউ জানে না, কখন যে কি ঘটবে কেউ বলতে পারে না। তা ভয়ঙ্কর রকমভাবে আপনার জীবনকে শেষ করে দেওয়ার জন্য আপনারই চারিপাশে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকমভাবে এফেক্টেড হতে পারে। সেটা ওই বললাম না, মানে কে আমেরিকা, কে ইসরায়েল, কে ইরান, কে আমাদের রাশিয়া, কে চীন, কে জাপান, কে উত্তর কোরিয়া, বা কেউ ইউক্রেন, কোনো ব্যক্তির সাথে বা কোনো দেশের সাথে আমাদের যোগাযোগ নেই, কোনো হরমুজ প্রণালী সম্বন্ধে আমাদের আইডিয়া নেই, কখন কোথা থেকে কে মাইন পেতে রেখেছে সেই সম্বন্ধে আইডিয়া নেই। তা কোথা থেকে না কোথায় চলে এলো, আপনার রান্নাঘরে সব কিছু চলে এলো। মানে আপনি তো রান্না করে খান, আপনি কি হেরে যাওয়ার জন্য রান্না করেন? আপনার পরিবারকে সুস্থ রাখার জন্য, সুন্দরভাবে জীবনযাপন করবেন, অফিসে যাবেন, কলেজে যাবেন, ছেলে মেয়ে স্কুল কলেজে যাবে, বিভিন্ন জায়গায় যাবে। তা এই যে হেরে যাওয়ার বিষয়টা, বিশেষ করে যে আপনি চাকরি করে হয়তো পাচ্ছেন হয়তো 10 থেকে 15,000 টাকা, তা 20,000 টাকা, তা আপনার যদি সংসার খরচ যদি বেশি চলে যায়, টাকা যদি বেশি বেড়ে যায় গ্যাস কিনতে গিয়ে বা তেল কিনতে গিয়ে, তাহলে এক প্রকার তো আপনি হেরে গেছেন না। আপনি জেতার জন্য বা সঞ্চয়ের জন্য আপনি রোজ পরিশ্রম করছেন, আপনি মাথার ঘাম পায়ে ফেলছেন, বাড়ির যে মহিলা সেও কিন্তু ওই 2 টাকা সাশ্রয়ের জন্য এগিয়ে যাচ্ছে, কিন্তু ওই যে শাক সবজির দাম বেড়ে যাচ্ছে, ফলমূলের দাম বেড়ে যাচ্ছে, কোনো হয়তো মুদিখানার মালের দাম বেড়ে যাচ্ছে, যে কাজটাই করছে সেক্ষেত্রে মানুষ এক প্রকার হেরে যাচ্ছে। তার শ্রমটা দিচ্ছে সঠিকই, কিন্তু ওই পয়সাটা বেশি দিয়ে তার জীবনে এক প্রকার হেরে যাচ্ছে। তার একটা দিকে বলি, এই যখন মানুষ যায় তার চিকিৎসার জন্য, বিশেষ করে হসপিটালে, খুব সুস্থ স্বাভাবিক তার ছেলে মেয়ে, তার বয়স্ক মা বাবা হতে পারে, তা কী হয়, কোনো একটা ভুল চিকিৎসার জন্য হোক বা কোনো সমস্যার জন্য, বিভিন্ন কারণে কী হয়, মানুষ হয়তো মারা গেল। তখন কি হয়, যদি মারা যায় এক প্রকার সেখানে কিন্তু মানে জীবনে আপনি গিয়েছিলেন সুস্থ স্বাভাবিক করে তাকে ফিরিয়ে আনার জন্য, হয়তো 2 ঘন্টার জন্য হোক বা 10 দিনের জন্য হোক, তাকে হয়তো হসপিটাল নিয়ে গেছেন বা ভর্তি করেছেন হয়তো পরবর্তী সময়। তাহলে কি হলো, আপনি হঠাৎ করে দেখলেন মানুষটা সুস্থ ছিল, হঠাৎ করে মারা গেল। এ কী সমস্যা, মানে এটা সমস্যা, মানে একটা মাথায় বাজ পড়ার মতো অবস্থা। ছিল একরকম, তার ছোট সন্তান হতে পারে, সে তার হয়তো তেমন কিছু হয়নি, বলে দিল না শরীরের ভেতরে সব কিছু পাকিয়ে গেছে, ওকে এখন অপারেশন করতে হবে, এত টাকা খরচা করতে হবে। যদি বেঁচে গেল তো তবুও 4-5 লাখ বা 2 লাখের ওপর দিয়ে বা 1 লাখের ওপর দিয়ে হয়ে গেল। যদি কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় তাহলে সেখানে এক প্রকার সে হেরে গেছে বলে গণ্য করা হবে। মানে সে গেল, সে জানতোই না, সে কখনো ভাবেই না যে আমার জীবন শেষ হয়ে যেতে পারে, বা আমার কাছের যে মানুষটাকে যাকে সুন্দরভাবে দিয়ে আসলাম, রাতেও কথা বলা হলো, ঘন্টা 1.5 আগে বা 5 মিনিট আগেও তার সাথে কথা হলো, হঠাৎ করে ডাক্তারবাবু বললো যে মারা গেছে। কত রকমভাবে কত লোককে তুলে নিয়ে চলে যায়, কত রকমভাবে কিডন্যাপ করে নিয়ে চলে যায়, কত মানুষের হাড়গোড় ভেঙে ভিখারি করে দিচ্ছে। গিয়েছিল অন্য কাজে, তাকে তুলে নিয়ে চলে গেল অন্য কারণের জন্য, হয়তো যে ছেলেটা বা যে মেয়েটাকে নিয়ে যাওয়ার কথা ছিল, যার ছবি ছিল, সে না বুঝতে পারে বা ভিড়ের মাঝখানে অন্য একটা ছেলে অথবা মেয়েকে নিয়ে চলে গেলো, সেক্ষেত্রেও হতে পারে। জীবনের মানে পথটা এতটাই কঠিন, বেঁচে থাকার মধ্যে দিয়ে যতক্ষণ সবাই যখন যেখানে আছে, সেখানে কখন যে কী ঘটবে কেউ বলতে পারে না। আজকে এখানে একরকম চলছে, আপনি 5 মিনিট পরেই দেখুন বা 10 মিনিট পরে দেখুন, আপনার আশেপাশে যেমন পরিস্থিতি ছিল, রাস্তায় যতগুলো গাড়ি, সাইকেল বা ভ্যান, যে নাম্বার বা যে রকম পোশাক, যেরকমভাবে তাদের গতিবিধি ছিল, ঠিক তার পরের মুহূর্তেই পাল্টে গেছে, সব কিছু পাল্টে গেছে। পাশের জায়গাতেই কে মারা গেছে তাই জানতে পারে না, পাশের ফ্ল্যাটে কে হয়তো বাড়ি বিক্রি করেছে, বা কেউ হয়তো গুন্ডা এসছে, কেউ হয়তো
কোনো ক্রিমিনাল থাকে সেই জানে না। তো এই এক প্রকার হেরে যাওয়ার মতো। সে তার যদি বোমা যদি হাত বাদ দিকে মানে বাঁ দিকে যদি মরে যায় বা ফেটে যায়, আপনার দেয়ালটাও ভেঙে যেতে পারে। আপনার সেই দেয়াল ভেঙে আপনি হয়তো পাশে খাচ্ছেন, সেই দেয়ালটা হয়তো আপনার ঘাড়ে এসে পড়তে পারে। তো এটাও এক ধরনের হেরে যাওয়া। জীবনে কখনো কেউ বুঝতে পারে না যে কখন যে কোন দিক, কখন যে তার সময় আসছে। তার জীবনে এই বলেই আজকে মোটামুটি শেষ করছি যে আজকে হেরে যাওয়া পর আমরা সব কিছু বুঝতে পারি, কিন্তু হেরে যাওয়ার পরে বুঝতে পারি, কিন্তু হেরে যাওয়ার আগে যদি এটা বুঝে নিতে পারি যে এরকম কিছু কিছু ঘটনা ঘটলেও ঘটতে পারে আমার সাথে, তাহলে সেখান থেকে যদি কিছু কিছু জায়গা থেকে যদি 10,000-এর মধ্যে যদি 10 জনও যদি বাঁচে এই জায়গা থেকে, যে আমি খুব স্পিডে গাড়ি চালাবো না, অ্যাক্সিডেন্টটা তাহলে কম হবে, বা খুব বাজে কেমিক্যাল দিয়ে আমি বাড়িটা বানাবো না, বা কোনো ভালোভাবে ভিতটা তৈরি করবো, বাড়িটা মজবুত থাকবে আগামী 30-40 বছর ধরে। বাবা করে গেছে, ধরো এমন এমন বাড়ি শুনেছি আমাদেরই এখানে আশেপাশে আছে, বেড়ার বাড়ি বানাবে বলেছিল, তা 1 ফুটের ভিত দিয়েছে। পরবর্তীকালে তাদের ছেলে মেয়ের সংখ্যা বাড়ছে, বিবাহ হচ্ছে ছেলে মেয়ের, তা মানে 1.5 কাঠা দেড় কাঠা জমির মধ্যে তা তারা 1 তলা বানিয়ে ফেললো ইট দিয়ে, পরবর্তী সময় আবার 2 তলা বানিয়ে ফেললো। তাহলে ভেবে দেখুন যে ওই বেড়ার বাড়ি বানাবে বলে করে ফেললো 1 তলা থেকে 1.5 তলা। এরকম আরও অজস্র ভুল আছে। তা বাড়ি এখনও পড়ে যায়নি, তারা আবার পাশে আবার বাড়িটা বানিয়েছে, আজকে প্রায় 40 বছর হয়ে গেছে, বাড়ি পড়ে যায়নি, দুর্বল হয়নি তেমনভাবে। কিন্তু এই যে ভুল সিদ্ধান্ত জন্য তারপরে যখন ওরা আরেকটু জমি ছিল সামনে, সেই জমিতে অনেকটা মাটি খুঁড়ে তারা পিলার দিয়ে ওই বাড়ির সাথে টাই আপ করে দিয়েছে, যাতে একটু ব্যালেন্সও পেয়ে গেছে। আর যেহেতু জমিটা প্রায় চৌকো, বাড়িগুলো চৌকো, তো সেই জন্য বাড়িটা পড়েনি। কিন্তু অনেক জায়গায় এরকম তো হতে পারে যে ভুল ভবিষ্যৎ করে যদি বাড়িটা পড়ে যায় বা বেঁকে যায়, কখন যে কী করবে কেউ তো বলতে পারে না। কিন্তু এত বড় রিস্ক যে নেয় জীবনের জন্য, এত টাকা ইনকাম করছে, এত কিছু করছে, জীবনের রিস্ক নিয়ে ফেলছে। তা এরকম পরবর্তী সময় তো ভিত দিয়ে গোড়ায় বা পিলারও দেওয়া যায়, সেই সিস্টেমও আছে হয়তো। কিন্তু এক প্রকার কিন্তু মানুষ বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, হেরে যাচ্ছে। ছেলেমেয়েরা বিভিন্ন রকমভাবে না বুঝতে পেরে কোথায় কোন পথে চলে যাচ্ছে কেউ বুঝতে পারছে না। তো সেই জন্য আজকের মতো এখানেই শেষ করছি। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করতে পারেন, লাইক করবেন, আর সঙ্গে থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, আবার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন বলে এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।